নমস্কার। আজকে সিটেট ফেব্রুয়ারি 2026-এর 7ই জুলাই পেপার ডিসকাশনের 5 নম্বর পার্টটা ডিসকাস করব। আগের ভিডিওগুলোতে 20 নম্বর পর্যন্ত ডিসকাস করা হয়েছিল, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আজকে দেখো 21 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করছি। দেখো প্রথমে কি বলেছে, ইউ আর এ টিচার হু ওয়ান্টস টু হেল্প ইউর স্টুডেন্টস ডেভেলপ মেটাকগনিটিভ স্কিল। মানে তুমি একজন টিচার, সেখানে তুমি স্টুডেন্টদের কী ডেভেলপ করে মেটাকগনিটিভ স্কিল, মানে মেটাকগনিশন মানে কি, কোনো একটা চিন্তা করছিস তার উপরে আরও ওই বিষয়ের মানে গভীর চিন্তা করছি, যেখানে কিন্তু আমরা কগনিশনের উপর আরও চিন্তা করছি, সেটা হলো মেটাকগনিশন। হয়তো একটা পরীক্ষার কথা ভাবছি যে সিটেট পরীক্ষাটা দেব। এবার সিটেট পরীক্ষার জন্য আমাকে কী কী পড়তে হবে সাবজেক্ট ওয়াইজ আমি ডিস্ট্রিবিউট করে নিলাম, কিন্তু এবার আমাকে প্রপার প্ল্যানিং করতে যখন হবে যে সিটেটের এই সিডিপি বা ম্যাথ সায়েন্স হোক বা এসএসটি হোক, যে এই সাবজেক্টগুলোকে কখন পড়বো বা কীভাবে করবো, পিওইকিউ সিরিজ দেখবো বা এইভাবে করে করে যতটা মানে অ্যানালিসিস করে যে চিন্তাটা করছে সেটা কিন্তু মেটাকগনিশনের মধ্যে পড়ছে। তার মানে চিন্তার উপরে চিন্তা, তার মানে এটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মতোই পড়ছে। তাহলে স্টুডেন্টের মধ্যে মানে যদি এই মেটাকগনিটিভ স্কিলটা বাড়াতে চাই তো কোন ধরনের মানে এখানে থিঙ্কিংটা করব। দেখো এখানে বেস্ট অপশান কোনটা সেটাই কিন্তু আমাদের চুজ করতে হবে। এবার প্রথমেই কিন্তু আমরা এলিমিনেশন টেকনিকের মাধ্যমে করব। দেখো এই যে মেমোরাইজেশন আর রিকল বলেছে, মেমোরাইজেশন আর রিকল যেহেতু আগেই নেগেটিভ ওয়ার্ড, তার জন্য কিন্তু এটা আগেই হবে না, হলো। তারপর বলেছে প্রোভাইডিং স্টুডেন্ট উইথ সামারাইজ নোট এবং অ্যাসাইনমেন্ট দেবো, স্টুডেন্ট মুখস্থ করবে, এগুলোও কিন্তু সব থেকে নেগেটিভ। তারপর বলেছে কি এনকারেজিং স্টুডেন্ট টু রিফ্লেক্ট দেয়ার ওন লার্নিং অ্যান্ড থিঙ্কিং প্রসেস, স্টুডেন্টকে এনকারেজ করব যে যাতে তারা নিজে যেটা শিখবে, যেটা থিঙ্কিং করবে, ভাববে, সেইটাতে এনকারেজ করা। তাহলে এই অপশানটা কিন্তু অনেকটা পজিটিভ। আচ্ছা, আর একটা অপশান চেক করি, বলেছে গিভিং স্টুডেন্টস মার্কস ইনস্টেড অফ কোয়ালিটেটিভ ফিডব্যাক অন দেয়ার পারফরমেন্স হিসেবে তাদের মার্কস দেবো, যে এত পরীক্ষায় 90-70 পেয়েছে তাহলে ও গুড, তাহলে এই মার্কসটা পাবে, কিন্তু তার কোয়ালিটেটিভ ফিডব্যাক তাকে দিব না যে এটা এটা বেটার করা উচিত বা এই জায়গাগুলোকে মানে কনসেপ্ট ক্লিয়ার করা উচিত, এটা দেখবো না। তার শুধুমাত্র পারফরমেন্স, সে মুখস্থ করে পরীক্ষা দিয়েছে না বুঝে পরীক্ষা দিয়েছে, মার্কস পেলো, মার্কসের উপর তাকে বিচার করবো, কিন্তু এটাও কিন্তু নেগেটিভ, তাই না? তাহলে এখানে সব থেকে পজিটিভ কোনটা? 2 নম্বর অপশানটা। তাহলে বোঝা গেল। নেক্সট দেখো 22 নম্বর কোশ্চেনটা কি বলেছে, অটিজমের উপর ডিপেন্ড করে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট অটিজম। তাহলে অটিজম একটা হলো কিন্তু ডিসঅর্ডার, তো অটিজম বিষয়ে এখানে কোনটা সবথেকে বেশি কারেক্ট অপশান? অল অটিস্টিক পিপল হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান এক্সেপশনাল স্কিল, মানে অ্যাটলিস্ট একটা এক্সেপশনাল স্কিল থাকে। আচ্ছা, তারপর বলেছে অটিজম ইজ এ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অটিজম কিন্তু একটা ডিসঅর্ডার যেটা কিন্তু নিউরন বিষয়ে ডিসঅর্ডারটা দেখা যায়। এবার বলেছে অটিজম ইজ কজড সোললি বাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, শুধুমাত্র এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসই জন্য কিন্তু অটিজম হয়। আর অটিজম ক্যান বি কিওর্ড অ্যান্ড ইমপ্রুভ উইথ এজের সাথে সাথে কিন্তু অটিজম কিওর করা যায়। দেখো এখানেও আমাদের বেস্ট অপশানটা চুজ করতে হবে, আর এলিমিনেশন টেকনিকটাও কিন্তু ইউজ করলে ইজিলি করবো কী করে। দেখো এই যে সোললি কথাটা বলেছে, তো সোললি বা অনলি এগুলো কিন্তু আগেই নেগেটিভ হলো। তারপর বলেছে কি এজের সাথে সাথে ইমপ্রুভ করা যায়, কিন্তু এজের সাথে সাথে কিন্তু ইমপ্রুভ করা যায় না। অটিজম ডিসঅর্ডার যাদের হয় তাদের কিন্তু অনেকটা ডেলি রুটিন এসব ধীরে ধীরে মানে তাদেরকে রাখতে হয়, কিন্তু এজের সাথে সাথে তাদেরকে ইমপ্রুভ করা যায় না। এবার তারপরে দেখো এই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, হ্যাঁ নিউরোই, এটা নিউরনের সমস্যা হয়, তাই জন্য কি এটা নিউরো ডেভেলপমেন্টাল, তাহলে এটা পজিটিভ। এবার আরেকটা দেখে নিই, বলেছে অ্যাটলিস্ট ওয়ান এক্সেপশনাল স্কিল, একটা এক্সেপশনাল স্কিল শুধু থাকবে এরকম না। অটিজমের ক্ষেত্রে তাদের কিন্তু স্কিল থাকতেই পারে, কিন্তু তাদের এই মানে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারটা হয় জন্য তারা ওরকম বিহেভিয়ার, সেম বিহেভিয়ারটা কিন্তু রিপিট করে। বোঝা গেল? তাহলে 22-এর সবথেকে কারেক্ট আনসার হয়ে যাবে কি 2 নম্বরটা। এবার এক্সামে কিন্তু সঠিক টাইম ম্যানেজমেন্ট করে যদি এলিমিনেশন মেথড ইউজ করি তাহলে কিন্তু সব কোশ্চেনগুলো ইজিলি আনসার করা যাবে। 23 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এ কিউ কমিউনালিটি ইন পিয়াজে অ্যান্ড ভাইগাস্কি থিওরি। এখানে বলেছে পিয়াজে এবং ভাইগাস্কি যে থিওরিটা দিয়েছিল সেটার মধ্যে কমনালিটি মানে কমন কি বিষয় বলেছে।
আমরা জানি যে পিয়াজে আর ভাইগস্কির মধ্যে বিতর্ক চলে, সবসময় ডিবেট। একজন বলেছে ল্যাঙ্গুয়েজ, একজন বলেছে থট, একজন বলেছে থট আর একজন বলেছে ল্যাঙ্গুয়েজ। পিয়াজে বলেছে যে থিঙ্কিং, আর ল্যাঙ্গুয়েজের কথা বলেছে ভাইগস্কি। তাহলে এবার এখানে বলছে কমনালিটি, এখানে কিন্তু এটা চাইনি, বিতর্ক চাইনি। দেখো কোশ্চিন কিন্তু ভালো করে পড়তে হবে। কমনালিটি আর ডিবেট কিন্তু দুটো আলাদা। ডিবেটে যেটা থাকবে সেটা কিন্তু কমনালিটিতে থাকবে না। তাহলে কোন অপশানটা বেস্ট হবে? দেয়ার ভিউজ অফ রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। এই যে তাদের যে ল্যাঙ্গুয়েজ এবং থট বিষয়, এটা কিন্তু তার বিতর্কর মধ্যে পড়ছে। এটা কিন্তু কমন জিনিস বলেনি, যে দুজনেই সেম বলেনি। যে একজন বলেছে ল্যাঙ্গুয়েজ থেকে থট আসে, একজন বলেছে থট থেকে ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা তো সেম নয়। কমন জিনিসটা দেখতে হবে। ফোকাস অন স্টেজ লাইক প্রোগ্রেশন ইন চাইল্ডস ডেভেলপমেন্ট। স্টেজ লাইক বলতে স্টেজের কথা কিন্তু পেঁয়াজি বলেছে, এবং ভাইগস্কি কিন্তু স্টেজ দেয়নি, তাই না? আমরা তো শুধু এখানে কংক্রিট, প্রি অপারেশনাল, ফর্মাল, সেন্সারি মোটর, সেগুলো কিন্তু এই যে সেন্সারি, প্রি অপারেশনাল, কংক্রিট আর ফর্মাল, এই চারটে স্টেজ কিন্তু পেঁয়াজের থিওরিতে পড়েছিস, ভাইগস্কি থিওরিতে পড়িনি। তাহলে স্টেজের কথাও বলেনি। তারপর বলছে ইনভলভমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ চিলড্রেন ইন দেয়ার ওন লার্নিং। এই যে বাচ্চা যে নিজেরা মানে শেখার ক্ষেত্রে যে ইনভলভ হয়ে আছে বা এঙ্গেজ হয়ে আছে, এই অ্যাক্টিভ কথাটা কিন্তু পেঁয়াজেও বলেছে, এবার এখানে কিন্তু ভাইগস্কিও বলেছে। তাহলে অ্যাক্টিভ যেখানে বাচ্চা, সেইটা কিন্তু কমনালিটির মধ্যে পড়ছে। তাহলে পেঁয়াজি আর ভাইগস্কির মধ্যে কিন্তু সবথেকে কী কমনালিটি কী? যে বাচ্চা এখানে অ্যাক্টিভ, নিজের লার্নিং করবে। দুজনেই যেহেতু এখানে কনস্ট্রাকটিভিস্ট বা কনস্ট্রাকটিভিজমের উপরই কিন্তু দিবে থিওরি, বোঝা গেল? তাহলে এবার 4 নম্বর অপশানটা কেন হবে না চেক করে নিই। দ্য রোল অফ কালচার ইন দ্য কগনিটিভ প্রসেস। কগনিটিভের কথা শুধুমাত্র কি জিন পেঁয়াজে বলেছে, তো তাই জন্য এটা হবে না। কগনিটিভের কথা কে বলেছে? জিন পেঁয়াজে, বোঝা গেল? তাহলে কি কমনালিটি কোনটা হয়ে গেল? এই অপশান নম্বর 3টা। নেক্সট দেখো, জিন পেঁয়াজে আর ভাইগস্কি থেকে কিন্তু কোশ্চেনগুলো খুব আসে। তো এই কোশ্চেনগুলো কিন্তু ঠিকঠাকভাবে সলভ করলে অনেক ইজিলি নম্বর কিন্তু তোলা যায়। আচ্ছা, আরেকটা অ্যাজারশন আছে, একটা রিজন আছে। রিজনটা কি বলেছে দেখো। অ্যাজারশনটা বলেছে টিচার শুড রেসপেক্ট দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং লার্নার্স অ্যান্ড অ্যাডাপ্ট দেয়ার টিচিং টু ক্যাটার টু নিডস অফ অল স্টুডেন্ট। একজন শিক্ষককে রেসপেক্ট করা উচিত, সম্মান করা উচিত ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে লার্নারদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, এবং অ্যাডাপ্ট মানে সেই হিসাবে তাদেরকে কিন্তু টিচিং মেথডে কিন্তু তাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, তাদের মানে যেটা প্রয়োজন সেই হিসাবে। হ্যাঁ ঠিকই আছে, ওখানে আমাদের বলেছে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন দিতে হবে, তাহলে টিচিং স্ট্র্যাটেজি টিচার কিন্তু বদলাবে, তাই না? এটা তাহলে ট্রু। এবার এর রিজনটা কী দিয়েছে? বলেছে কোলাবোরেশনস, গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ইন্টারাকশনস অ্যামং স্টুডেন্টস শুড বি অ্যাভয়েড কেন করবে হোয়াইল টিচিং এ ক্লাস অফ ডাইভার্স লার্নার। এবার যদি কোলাবোরেশন না করে বাচ্চাদের মধ্যে, যারা একরকম স্টুডেন্ট নয়, এখানে কি হেটারোজেনাস ক্লাসরুম, তাই না? তাহলে এখানে অনেক রকম স্টুডেন্ট থাকছে, তাদের জন্য এই ইন্টারাকশন, গ্রুপ ওয়ার্ক, এগুলো কিন্তু অ্যাভয়েড করলে বাচ্চার সাথে, তাহলে তো সবার জন্য কি স্ট্যান্ডার্ডাইজ দিবে, স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম তো নেগেটিভ। তাহলে এই অপশানটা কি ফলস হয়ে যাচ্ছে না? কারণ শুড বি অ্যাভয়েডেড বলেছে, মানে অ্যাভয়েড যদি করি তো মিনিংফুল লার্নিং কী করে করাবো? আর আমার এখানে মিনিংফুল লার্নিং প্লাস বাচ্চার কী করাতে হবে? হলিস্টিক ডেভেলপমেন্ট, বাচ্চা যাতে সব দিক থেকে পারফেক্ট হয়। আর যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স খেয়াল রাখবে টিচার, তাহলে সেই হিসাবে কিন্তু তাকে গ্রুপ ওয়ার্ক, প্রজেক্ট, যেগুলো হলো পিয়ার অ্যাসেসমেন্ট, এগুলো কিন্তু করাতে হবে। তাহলে এটা কি? তাহলে এখানে এই অপশানটা ট্রু হয়ে যাচ্ছে, কিন্তু এই অপশানটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, তাই না? এটা সঠিক রিজন নাই। তাহলে এখানে কি হয়ে যাবে? কোন অপশানটা ঠিক হয়ে যাবে? এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এটা যেহেতু ট্রু আর এটা ফলস, তার জন্য কিন্তু এখানে এটা হয়ে যাবে। নেক্সট দেখো, 25 নম্বরটা কি বলেছে? এটা আজকের জন্য হোমওয়ার্ক থাকলো। বলেছে হুইচ লার্নিং স্ট্র্যাটেজি ইনভলভস চিলড্রেন টিচিং আদার্স হোয়াট দে হ্যাভ লার্নড। এই যে চিলড্রেনরা, শিশুরা যা শিখেছে, এবার তারা যদি বাকিদের মানে শেখাতে চায়, তাদের কোন লার্নিং স্ট্র্যাটেজিটা দরকার? বলেছে কন্ডিশনড লার্নিং, এক্সপোজিটরি লার্নিং, রোট লার্নিং, রেসিপ্রোকাল লার্নিং। তো এইটার আনসারগুলো কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।